إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم সবার শুরুতেই স্বাগত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের সভার সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই পেশাজীবী এবং বরেণ্য ব্যক্তিবর্গের সম্মানার্থে ইফতার মাহফিলে প্রধান অতিথি আমাদের বাংলাদেশের কোটি মানুষের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভরসার স্থল, যাকে লক্ষ্য করে আমরা অপেক্ষা করছি, তার আগমন আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর পথকে আরও সহজ করে তুলবে। আমাদের সেই নেতা, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের এই মাহফিলে উপস্থিত বরেণ্য শিক্ষকবৃন্দ, অধ্যাপকবৃন্দ, প্রকৌশলীবৃন্দ, চিকিৎসকবৃন্দ, পেশাজীবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশার সম্মানিত বন্ধুগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশ, এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের। এই জন্যেই যে আমরা অনেক দিন পর, প্রায় 15 বছর পরে একটা মুক্ত পরিবেশে, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। একটু ভারাক্রান্ত এই জন্যেই যে আজকে আমাদের মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই সঙ্গে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকাটা অত্যন্ত প্রত্যাশিত ছিল। কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখনও বিভিন্ন মামলা এবং সমস্যার কারণে নির্বাসিত অবস্থাতেই আছেন, দেশে এখনও ফিরে আসতে পারছেন না। খুব শিগগিরই তিনি ফিরে আসবেন। আমি আমার দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন তারা দেশের অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং জাতির বিবেক, এবং আপনারাই দেশের মত অভিমতকে প্রভাবিত করেন। আমরা আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। আপনারা সবাই জানেন যে একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে, বিতাড়িত করে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং একটা
নতুন গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে সেই প্রত্যাশা নিয়ে গোটা মানুষ, গোটা জনগণ অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি যে এই সময়টা আমরা সবাই যে যেখানে আছি আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা আমরা পালন করব। আমরা যারা রাজনীতি করছি তারা, যারা বিভিন্ন পেশাতে আছি তারা, যারা বিভিন্নভাবে সরকার অথবা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি তারা সবাই আমরা এমনভাবে কথা বলবো, কাজ করব তা যেন আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সুগম করে দেয়। আপনারা সবাই জানেন যে আমরা সংস্কারের জন্যে রাষ্ট্র ব্যবস্থা যে ভেঙে পড়ছে সেই কারণেই আমরা প্রায় 2 বছর আগে আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির মধ্যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো আমরা মনে করি যথেষ্ট দেশের পরিবর্তনের জন্য খাপ খাওয়ানোর জন্য। আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব সেই প্রস্তাবগুলোকে আমরা পরীক্ষা করছি এবং আমরা আমাদের মতামতগুলো সেইভাবে আমরা উপস্থাপিত করছি। তো একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের জনগণের রাজনৈতিক ঐতিহ্য, তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি সব কিছুকে সামনে রেখেই কিন্তু আমাদেরকে এই সামনের দিকে সংস্কার অথবা এবং আর সেই সঙ্গে এগিয়ে যাওয়ার যে পথ সেই পথকে বেছে নিতে হবে। শুধুমাত্র অলিক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত আছি তারা যেন আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং জনগণের কাছেও আমাদের আহ্বান থাকবে যে আজকে এই ট্রানজিশনাল পিরিয়ডটাতে আমরা যেন সবাই ধৈর্য ধরে শান্তির সঙ্গে এই ট্রানজিশনাল পিরিয়ডটা আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। যেটা আমাদের বারবার বলছি যে এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার। প্রয়োজনীয় যে পরিবর্তন বা সংস্কার দরকার নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ, এবং এখন সেই উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভালো হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এই একই কথা বলছেন যে আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই, আমরা যেন আমাদের সঠিক পথে পরিচালিত হই এবং একই সঙ্গে এমন কোনো ব্যবস্থা না নেই যা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে উনি গত পরশু যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে যে উগ্রবাদের কারণে যে সূচনা হচ্ছে, পথ দেখা যাচ্ছে, এই ধরনের কোনো উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণভাবে বিঘ্নিত করবে। আমরা যেন সেই পথে কোনো মতেই এগিয়ে না যাই। আজকে এই কথাগুলো বলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব
অধ্যাপক এস.এম. ফয়েজ স্যারকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সম্মানীয় সাধারণ সম্পাদক মহাসচিব মহোদয়, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার অত্যন্ত কাছের কলিগবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। আমরা অনেক দিন পরে এমন একটা অবস্থায় আসতে পেরেছি, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি যে নিগৃহীত হচ্ছিল তাদের আন্দোলনের মধ্যে দিয়ে জুলাই আগস্টের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম। যারা এখানে জীবন দিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং এই যে নতুন পরিবেশের সৃষ্টি হলো, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আসবেন খুব শীঘ্রই, জানতে পারলাম। আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা জায়গা। ইনশাআল্লাহ সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফয়েজ স্যারকে। এই পর্যায়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহকে কিছু বলার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বিশিষ্ট নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইফতার সামনে রেখে খুব কিছু বলার সুযোগ নেই। আমরা এই ইফতার মাহফিলের মাধ্যমে সমবেত হয়ে দেশ এবং জাতির মঙ্গল কামনা করব, জনগণের মুক্তি কামনা করব, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষের যে আকুতি, সেই আকুতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেন, সেই জন্য প্রার্থনা করব। আমি শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রস রোডে এসে দাঁড়িয়েছে। এখানে সংকট আছে, সম্ভাবনাও আছে। এই সংকট এবং সম্ভাবনার দোলাচলের মধ্যে আমরা আমাদের আচরণ দিয়ে, সংযম দিয়ে, দূরদর্শিতা দিয়ে, নীতি নৈতিকতা দিয়ে আমরা যাতে দেশের জন্য একটা সঠিক পথ, একটা সিরাতুল মুস্তাকিম নিয়ে আসতে পারি, সেই জন্য আমরা আল্লাহর আশীর্বাদ কামনা করছি। এবং আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করবেন, নিজ নিজ পেশার উন্নয়নের জন্য দোয়া করবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি দৈনিক যুগান্তরের সম্পাদক, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব কবি আব্দুল হাই শিকদারকে শুভেচ্ছা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজানের এই ইফতার মাহফিলের অনুষ্ঠানের আমাদের সকল আলোচনা, আগ্রহ এবং মনোযোগের কেন্দ্রবিন্দু জননায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের পেশাজীবীদের বিভিন্ন স্তরের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিহাসের একটা ছোটবেলায় আমরা পড়েছিলাম যে ক্রান্তিকাল, বাংলাদেশের ভাগ্য থেকে ক্রান্তিকাল কখনো কাটলো না। আজকেও আমরা সত্যি সত্যি একটা মহাক্রান্তিকালে উপনীত হয়েছি, কিন্তু এই ক্রান্তিকালকে অতিক্রম করার ক্ষেত্রে আমরা আমাদের নেতার কাছে যে বিচক্ষণতা প্রত্যাশা করি, আল্লাহর অসীম অনুগ্রহ এবং রহমত যে তিনি এই মুহূর্তে জাতিকে সঠিক নির্দেশনায় দান করে যাচ্ছেন এবং উগ্রবাদ এবং জঙ্গিবাদের যে আশঙ্কার কথা তিনি ব্যক্ত করেছেন, সেক্ষেত্রেও আমি মনে করি যে এই আশঙ্কা অমূলক নয়। আরেকটা বিষয়, সেটা হলো যে মিডিয়া জগতে যত বিরাট একটা দল বিএনপি, হয়তো এখানে ওখানে দু একটা ঘটনা ঘটতেই পারে, ঘটেও থাকে, কিন্তু সেগুলোকে নির্বিচারে সামনে নিয়ে এসে মূল সমস্যাগুলোকে আড়াল করার যে প্রয়াস বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখছি, বিশেষ করে পত্রপত্রিকা এবং মিডিয়ার জগতে, সেই ব্যাপারে মনে হয় বিএনপি সতর্ক হওয়ার সময় এসেছে। এই সতর্কতা আমাদের সকলের স্বার্থেই, কারণ এটা অনস্বীকার্য এবং অবশ্যম্ভাবী যে সামনের দিন, সামনের পৃথিবী, সামনের বাংলাদেশ বিএনপির জন্য অপেক্ষা করছে। তো সেই অপেক্ষা করার মুহূর্তে একটা শুভ আগমন, শুভ যাত্রার মুহূর্তে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে আমাদের দূর করতে হবে। এবং আমি আশা করি মাননীয় জননায়ক তারেক রহমান আপনার নেতৃত্বে ইতিমধ্যেই অনেকগুলো ভালো ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন। আপনার 31 দফা বাংলাদেশের জাতীয় ইতিহাসের আমি মনে করি একটা ম্যাগনা কার্টার মতো উজ্জ্বল হয়ে থাকবে চিরকাল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যে আমরা যেন পথভ্রষ্ট না হই, বিভ্রান্ত না হই, হঠকারী কোনো কাজ করে দলের ইমেজকে ক্ষুণ্ণ না করি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ব্যবসায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা দিবেন লাবিব গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালাউদ্দিন আলমগীরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান, মাননীয় মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ এবং পেশাজীবী ভাই ও বোনেরা যারা এসছেন, সকলকেই আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি প্রিপার্ড না, আমাকে হঠাৎ করে আমার নামটা শুনে আমি আসলাম। সো যেহেতু এসেছি, আমি বিএনপির সকল নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করব যে আমাদের পেশাজীবীদেরকে নিয়ে অথবা বিজনেসম্যানদেরকে নিয়ে একটি সম্মেলন করার জন্য। কারণ এই মুহূর্তে বিজনেসম্যানরা, আমি যতটুকু জানি বা বুঝি, সবাই একটু অশান্ত আছেন, তারা সবাই দুশ্চিন্তার মধ্যে আছেন, সবাই একটু চিন্তিত। এবং আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান, উনি যথেষ্ট বিচক্ষণভাবে, সুন্দরভাবে প্রত্যেকটি সেক্টর উনি হ্যান্ডেল করতেছেন। তো এই মুহূর্তে যদি বিজনেস কমিউনিটিকে নিয়ে একটি সুন্দর একটি
মিটিং আয়োজন করা যায়, আমার মনে হয় বিজনেস কমিটি আশ্বস্ত হবে এবং বিজনেস কমিটি সবশেষে দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। এবং বিজনেস কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করবেন ডক্টর সুকুমুল বড়ুয়া। ডক্টর সুকুমুল বড়ুয়া। সম্মানিত আজকের এই মাহে রমজানের পবিত্র এই ইফতার পার্টিতে আমি প্রথমে আমাদের সভাপতি, আমাদের দলের অত্যন্ত প্রিয়জন, যিনি বাংলাদেশের মাটি ও মানুষের একটি মাত্র মানুষ, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমরা দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সকলেই ভালোবাসি। তাকে আমি আজকের এই মাহে রমজানের দিনে ইফতার পার্টিতে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে যিনি শুধু লন্ডনে বসে আমাদের ইফতার পার্টিতে শরিক হয়েছেন, অংশগ্রহণ করছেন, আমাদের বাংলাদেশের সকল মানুষের একজন, যার দিকে তাকিয়ে আছে সকলেই, পাহাড়ি বাঙালি, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, নৃগোষ্ঠী সহ যার অপেক্ষায় রয়েছে সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়। তাকে আমি আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে তাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমাদের বলার কিছু নেই, আমরা বিশিষ্ট নাগরিক, বাংলাদেশের একটা মূল্যবোধ সরকার আমরা গঠন করতে চাই। আমরা চাই একটা আদর্শিক সরকার গঠন করতে চাই, যেই সরকারের মধ্যে, যেই দলের মধ্যে আদর্শ থাকবে, মূল্যবোধ থাকবে, ধর্মীয় চেতনা থাকবে এবং নাগরিকদের প্রতি ভালোবাসা থাকবে, সাম্য থাকবে, অহিংসা থাকবে, মানবতা থাকবে। এমন একটি দল আমরা পেয়েছি যেই দলের মধ্যে সেই মানবিক গুণগুলো সকলেই বিদ্যমান আছে। এই জন্যই আমরা বৌদ্ধরা আজকে জাগ্রত হয়েছি। আমরা বৌদ্ধরা এই দলকে ভালোবাসি। আগামী দিনে আরও বেশি নেতৃত্ব আসবে যখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়, যখন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন, এই দেশের মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের দিকে এগিয়ে আসবেন। এই কথাগুলো বলে আজকের আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের অভিযাত্রা সফল হবে। আমরা হিমালয়ের মতো আমরা শৃঙ্গ সেই শীর্ষস্থানে পৌঁছতে পারবো। আগামী দিনের হিমালয়ের বুকে যেমন একটি সূর্য উঠবে, আমাদের এই বাংলাদেশে আরেকটি সূর্য আসবে, যেটি হবে অত্যন্ত দিদীপ্যমান, বিশ্বকে আমাদের মনে হয় আমরা আলোতে উদ্ভাসিত করতে পারবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীর মানুষ সুখী হোক, বাংলাদেশ সমৃদ্ধ হোক, জাতীয়তাবাদী শক্তির প্রতীক আমাদেরকে আদর্শে উদ্ভাসিত করে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিনকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে এখানে যিনি শুধু লন্ডন থেকে উপস্থিত হয়েছেন, বাংলাদেশের ভবিষ্যৎ গণমানুষের নেতা এবং আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আজকে সুধীবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তার মধ্য থেকে দুইজন শিক্ষক বক্তব্য রেখেছেন। আমার খুব ভালো লেগেছে যে তারা বলেছেন যে দেশের একমাত্র আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠাই হচ্ছে প্রধান এবং লক্ষ্য, এবং বিপদ থেকে আমরা সামনে যে বিপদ দেখছি সেই বিপদ থেকে উত্তরণের একমাত্র পথ। আপনারা এই ইফতার পার্টিতে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেরই আশা করি প্রত্যেকের মধ্যেই চিন্তা রয়েছে কিভাবে গণতন্ত্রে উত্তরণ করা যায়।
আমাদের আন্দোলন ছিল গণতন্ত্র উত্তরণের, এবং সেই গণতন্ত্র উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে ছাত্র জনতাকে নিয়ে যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি, এটা আমাদের একটা বিজয়। আর একটা বিজয় আনতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এবং আমরা বর্তমানে অত্যন্ত বিপদ অবস্থার মধ্যে আছি। এই বিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন এবং গণতন্ত্র উত্তরণের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই কামনা করে আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদেরকে সকলের মনের আশা পূরণ করুন। এ পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারা নির্যাতিত দেশনায়ক জনাব তারেক রহমান, কারা নির্যাতিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ত্যাগী নেতা কর্মী পেশাজীবী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ তো আপনারা বললেন যে ক্রান্তিকাল পার হচ্ছে, আরও জটিল সময় আমাদের সামনে আছে। দেশের ভেতরে ষড়যন্ত্র আছে, দেশের বাইরে আছে, আমাদের মিডিয়ার মধ্যে আছে, ভারতীয় মিডিয়ার মধ্যে আছে, আমাদের সীমান্তে রক্ত এখনও ঝরছে। আমরা কোনোভাবেই এইটা আমরা বরদাস্ত করতে পারি না। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু আমরা মাথা বিক্রি করে দিয়ে যাই। 18 কোটি মানুষ ইস্পাত কঠিন ঐক্যে এই যে রক্তঝরা পথ আমরা জুলাই বিপ্লবের মধ্যে পেয়েছি, সেই পথ বেয়ে আমরা অবশ্যই একটা মুক্তির সোপান আমরা অর্জন করব। সেই দৃঢ়তা আমাদের আছে, দেশপ্রেম আছে। আমরা যেন সংযমের পরিচয় দিই, আমরা যেন অসহিষ্ণু না হয়ে উঠি, আমরা যেন আরও ত্যাগ স্বীকার করি। 36 জুলাই প্রাথমিক বিজয়, সামনে বড় চ্যালেঞ্জ আছে। সামনে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন, আমি উল্লেখ করতে চাই না। গত রাত্রের থেকে আর একটা নতুন ষড়যন্ত্র ঘট পাকাচ্ছে। আমরা যেন সচেতন থাকি, আমরা যেন দেশপ্রেমের পরিচয় দিই, আমরা যেন জাতীয়তাবাদের পরিচয় দিই। আমাদের সেই অগ্নি পরীক্ষায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন বিজয় অর্জন করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শফিক রহমানকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি একজন সাংবাদিক। আসলে আমি লেখালেখি করি, আমি বক্তা নই। টেলিভিশনে বলি, সেখানে এত সভা থাকে না। আমি মাইক্রোফোনের সামনে বলতে অভ্যস্ত নই, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের সবাইকে লালগোড়া শুভেচ্ছা জানাচ্ছি। তবে একটা কথা বলতে চাই, আজকে যে এখানে আমরা হাজির হতে পেরেছি, এইখানেই কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতি বছর 2 বার ঈদে আসতেন, এবং আমার বাড়ি যেহেতু এই রাস্তা দিয়ে উল্টো পেতে এখানে অর্গানাইজ করার দায়িত্বটা আমার উপর দিতেন তিনি। তার অনুপস্থিতি এবং তার ছেলের অনুপস্থিতি আমরা সবাই অনুভূতি করছি। সবচেয়ে বড় কথা, গত 17 বছর যাবৎ বিএনপির যেসব নেতা কর্মী অসংখ্য মামলার শিকার হয়েছেন, জেলে যাওয়ার শিকার হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কথা যেন আমরা সবাই মনে রাখি। তাদের জন্যই কিন্তু আমরা আজকে এখানে আসতে পেরেছি, মুক্তভাবে কথা বলতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ঈদের আনন্দ আপনারা উপভোগ করুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।
এ পর্যায়ে শুভেচ্ছা দেওয়ার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক আফজাল আহমেদকে, আমার দেশের বিশিষ্ট সাংবাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতার পূর্ব পেশাজীবীদের এই ইফতার অনুষ্ঠানে সম্মানিত বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এদেশের জাতীয়বাদী শক্তির ঐক্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, উপস্থিত সুধীমণ্ডলী, এখানে বিশিষ্টজনেরা বক্তব্য দিয়ে গেছেন। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 15 বছর আগে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা এখন গণতন্ত্রের জন্য অপেক্ষা করছি। আমরা আশা করি যে অচিরেই কোনো কালক্ষেপণ না করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পাব এবং এদেশের মানুষের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়িত করতে পারব। আমরা অপেক্ষা করছি। আমাদের দেশনেত্রী এখন লন্ডনে আছেন, তিনিও ফিরে আসবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ প্রায় অনেক বছর ধরে বিদেশে নির্বাসনে রয়েছেন। তার সান্নিধ্য আমরা পাবো এবং অচিরেই আমরা যেমন আজকের ইফতার অনুষ্ঠান আমরা করছি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, গত বছরও এই পরিবেশটি আমরা পাইনি এবং আমরা আগামীতে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ইফতার অনুষ্ঠান করব, ঈদ করব, সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব এম এ আজিজকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সবাই আমি দেখেছি যে আমাদের মহাসচিবের বক্তব্য শুনেছি। আমি সাংবাদিক, তিনিই বলেছেন গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। সুতরাং সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হলে দেশে গণতন্ত্র অবশ্যই থাকতে হবে এবং দেশ এখন যেভাবে চলছে তাতে আমার কাছে মনে হচ্ছে একটা দেশ পরিচালনার যতগুলি সেক্টর আছে কোনোটাই ঠিক মতো চলছে না। তাই গণতন্ত্রের জন্য অবশ্যই নির্বাচন দরকার এবং আগামী দিনে আমরা অবশ্যই আশা করব যে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটা নির্বাচন এই দেশে হলে তার নেতৃত্বে সরকার গঠন হবে এবং এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমরা বিএনপির যে সংগ্রাম এবং দেশবাসীর যে সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই, সেই লড়াইয়ের সাথে আমরা আছি, আমরা থাকব। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা দেওয়ার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে, যিনি লন্ডন থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমি দীর্ঘদিন পর এরকম একটা পরিবেশ পেয়েছি যেখানে মানে সকলকে একত্র পেয়েছি। এটা আসলে জুলাইয়ের
এই সংগ্রামের মাধ্যমে আমাদের এটি অর্জন হয়েছে। তো আমরা এই অর্জনকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের মধ্যে একতাবদ্ধ থাকতে হবে এবং এই দেশটাকে আবার যেন ফ্যাসিস্টদের কাছে ফেরত না যায় সেই চেষ্টাটাও কিন্তু আমাদের করতে হবে। কারণ ইতিমধ্যেই অনেক কিছু ঘটে যাচ্ছে, সেগুলো বিষয়গুলো আপনারা সকলে সতর্ক থাকবেন এবং এই সতর্কতা থাকার জন্য আমাদেরকে অবশ্যই যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং এই ইফতারের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন ভাইকে। প্রিয় সুদীপ, প্রিয় অতিথিবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের সবার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমানকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র ইফতার মাহফিলে উপস্থিত দেশের সম্মানিত বিশিষ্ট নাগরিকগণ, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এবং পেশাজীবী নেতৃবৃন্দ, ওলেমা মাশায়েখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বিএনপির আমন্ত্রণে আপনারা এই ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। আপনাদেরকে জানাই দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র রমাদানের শুভেচ্ছা। রমাদানুল মুবারক। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আত্মশুদ্ধি এবং আত্মগঠনের মাস পবিত্র রমাদান। ইফতার মাহফিলকে উপলক্ষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই সম্মেলন, এটি স্রেফ বোধহয় শুধুমাত্র একটি সামাজিকতাই নয়। এ ধরনের গ্যাদারিংয়ে নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি এবং ঐক্যের বার্তাও বহন করে। এ ধরনের একটি গ্যাদারিংয়ের মাধ্যমে ইসলামের সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক সৌন্দর্যের দিকগুলো মানব সমাজে পরিস্ফুটিত হয়ে উঠে। আমার মনে হয় আমরা বোধহয় সকলেই বিশ্বাস করি ধর্মীয় নির্দেশনা এবং মূল্যবোধ মানুষকে কল্যাণের দিকেই ধাবিত করে। ইসলামে বান্দার হক কিংবা মানুষের অধিকার রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া আছে। সেজন্যই একজন মুসলমান হিসাবেও বান্দার হক কিংবা মানুষের অধিকার রক্ষার নির্দেশনা মেনে চলাই আমাদের প্রধান কর্তব্য, অন্যতম প্রধান কর্তব্য। আমি বিশ্বাস করি এটি। আমার বিশ্বাস আপনারা অনেকেই এটি বিশ্বাস করেন। ইসলামের সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ, মানবিক অধিকার এবং সৌন্দর্যের দিকগুলো যদি আমরা আমাদের প্রতিদিনের কার্যক্রমের মধ্যে দিয়ে প্রতিফলিত করতে পারি, তাহলে অবশ্যই ধর্মের অপব্যাখ্যাকারীরা সমাজে নিশ্চয়ই বিভ্রান্তি ছড়াতে সক্ষম হবে না। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশের সম্মানিত নাগরিকবৃন্দ, এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। বিশ্বের গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনীতিবিদদের হাতেই রাষ্ট্র পরিচালনার ভার বর্তায়। তবে রাজনীতিবিদদের সফলভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেশের বিশিষ্ট নাগরিকগণ তথা সুশীল সমাজ এবং
পেশাজীবীদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। রাষ্ট্র এবং রাজনীতির ভালো মন্দের অনেক কিছুই নির্ভর করে রাজনীতিবিদদের দেশপ্রেম এবং রাষ্ট্র পরিচালনার নীতির উপর। এক্ষেত্রে রাষ্ট্র ও সমাজে বিশিষ্ট নাগরিক এবং পেশাজীবীদের ভূমিকা যত বেশি কার্যকর থাকে, রাজনৈতিক সরকারও তত বেশি দায়িত্বশীল এবং শক্তিশালী হয়। রাজনীতি আদৌ একটি পেশা কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে রাজনীতিকে যদি একটি সুসংগঠিত কিংবা সুসংবদ্ধ ঘরের ছাদের সঙ্গে আমরা তুলনা করি, তাহলে খুব সম্ভবত সিভিল সোসাইটি এবং পেশাজীবীগণ হচ্ছেন সেই ঘরের খুঁটি বা পিলার। সুতরাং সম্মানিত অতিথিবৃন্দ, একটি রাষ্ট্রে রাজনীতিবিদ, সিভিল সোসাইটি এবং পেশাজীবীগণ একে অপরের পরিপূরক। রাষ্ট্রে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের ভূমিকা দুর্বল থাকলে যেমন সুস্থ ও সবল রাজনীতি আশা করা যায় না, একইভাবে দেশের রাজনীতি রুগ্ন হলে সিভিল সোসাইটি এবং পেশাজীবীরাও যথাযোগ্য দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা পালনে সক্ষম হন না। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনকাল খুব সম্ভবত এরই সবচেয়ে বড় প্রমাণ। আমরা দেখেছি পলাতক স্বৈরাচারের শাসনকালে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল। দেশে সে সময় গুম, খুন, অপহরণ, নারী ধর্ষণ, নির্যাতন, দুর্নীতি, টাকা পাচার, এমনকি আয়নাঘরের মতন বর্বর বন্দিশালার বিরুদ্ধেও তাদেরই একটি বিরাট অংশ প্রতিবাদ করার সাহস পায়নি কিংবা করেনি। বরং আমরা দেখেছি উল্টো তাদেরকে ফ্যাসিবাদের পক্ষে অপকর্মের জাস্টিফাই করে নতুন ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বীর জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে 5ই আগস্ট মাফিয়ার পতনের পর দীর্ঘ ১.৫ দশকের অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসে পুনরায় গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে আমাদের সামনে, যে কথাটি এখানে কয়েকজন বক্তাও তাদের বক্তব্যে এরই ভিতরে উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এমন পরিস্থিতিতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদের পাশাপাশি দেশের বিশিষ্ট নাগরিক সমাজ এবং পেশাজীবীদেরকেও দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় আরও কার্যকর এবং ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্র এবং রাজনীতির স্বার্থেই পেশাজীবীদেরকে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা এবং উৎকর্ষতা অর্জনে আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন অত্যন্ত জরুরি। অপরদিকে পেশাজীবীরা যাতে যার যার পেশার সক্রিয় মর্যাদা রক্ষা করে রাষ্ট্র এবং সমাজে সর্বোচ্চ অবদান রাখতে পারেন, রাজনৈতিক সরকারের কর্তব্য হচ্ছে রাষ্ট্রে তেমন পরিবেশ নিশ্চিত করা। সম্মানিত অতিথিবৃন্দ, দেশে প্রবাসে বাংলাদেশের অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, বিশেষজ্ঞ, ওলেমা, মাশায়েখ, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন। এদের মধ্যে অনেকেই দেশ এবং জনগণের উন্নয়নে নিজেদের মেধা অভিজ্ঞতা কাজে লাগাতে চান। বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে। তবে যা আমরা আগেও বলেছি বিভিন্ন সময়, বর্তমান রাজনৈতিক সাংগঠনিক কাঠামোতে পেশাজীবীদের অনেকের পক্ষেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে অবদান রাখার সুযোগ হয়তো সীমিত।
এবং সেজন্যই রাষ্ট্র, সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, ঘটনাবহুল রাজনৈতিক জীবন এবং সরকার পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 প্রস্তাবনায় সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্তকরণ কথা উল্লেখ করেছেন। 2022 সালে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল দলগুলো মিলে একত্রিত হয়ে 31 দফা সংস্কার কর্মসূচিতেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাস্তবায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেছে। আবারও এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা, এটিও কিন্তু রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে গুণগত সংস্কারেরই একটি বড় অংশ। সম্মানিত অতিথিবৃন্দ, সুতরাং বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সম্মানিত অতিথিবৃন্দ, যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। দেশের বর্তমান সংবিধান, যেটিকে ইচ্ছে মতন কাটাছেঁড়া করে পতিত পলাতক স্বৈরাচার প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করে ফেলেছিল, সেই সংবিধানের 65 অনুচ্ছেদের 2 দফায় লেখা রয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকার পরও পলাতক ফ্যাসিবাদী সরকারের আমলে সারা বাংলাদেশের মানুষ দেখেছে, বারবার সারা বিশ্ব দেখেছে, বারবার জনগণের ভোট ছাড়াই গঠন করা হয়েছিল জাতীয় সংসদ। পলাতক স্বৈরাচার সংবিধান মানেনি। এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে, গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। সম্মানিত অতিথিবৃন্দ, দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা, জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। সম্মানিত অতিথিবৃন্দ, দীর্ঘ 1.5 দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় 3.5 কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান।
নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। সম্মানিত অতিথিবৃন্দ, ইফতারের সময় প্রায় হয়ে এসেছে। আমি আমার বক্তব্যের মালার বাড়াতে চাই না, বেশি কথা বলতে চাই না। আমি আর গণতন্ত্র ও মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে সকল শহীদ এবং আহতদের এই পবিত্র ইফতার মাহফিলে আল্লাহর রহমত কামনা করছি। পবিত্র ইফতার মাহফিলে আপনারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন আমাদের এই আজকের ইফতার মাহফিলে, তার জন্য আবারও আপনাদের সকলকে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। এ পর্যায়ে দোয়া পরিচালনা করার আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ অবস্থায় রয়েছেন, তার জন্য দোয়া করবেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। সমগ্র বাংলাদেশের সকলের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে দোয়া পরিচালনা করার আহ্বান জানাচ্ছি ওলেমা দলের আহ্বায়ক অধ্যাপক মাওলানা সেলিম রেজাকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসুন আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরবর্তীকার আলম, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আল্লাহ মেহেরবানি করিয়া তোমার শাহী দরবার হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করি আমাদের হাত গুলা কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিশিষ্ট নাগরিক পেশাজীবীদের উদ্যোগে পেশাজীবীদের সম্মানে আজকের ইফতার মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের সকলের বাবা মার জিন্দেগির গুনাহ মাওলা মাফ করে দিয়েন। আর যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতুল ফেরদৌস কানেকশন করে দিন। রব্বুল আলামিন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ মেহেরবানি করে আপনাকে সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন। আয়া রব্বুল আলামিন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আরাফাত রহমানকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। আল্লাহ মেহেরবানি করে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী গণতন্ত্রের মা আমাদের মা জননী দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, আল্লাহ বিদেশের মাটিতে রয়েছে মাবুদ, তাকে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ দেশে এসে যেন এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করতে পারে সে তৌফিক দান করে দিয়েন। রব্বুল আলামিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। এই দেশ এবং জাতির জন্য আপনি তাকে কবুল আর মঞ্জুর করে নিন। এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য যেন কাজ করতে পারে সেই তৌফিক তাকে দান করে দিন। আল্লাহ আমাদের সকলের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখনো 2 মিনিট সময় আছে। এখনো 2 মিনিট সময়